যে কোর্সটা, এটা হলো মানে তোমাদের আগে যে তোমরা পাওয়ারের যে কোর্সগুলো পড়ে আসছো, ঠিক আছে, তোমরা পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস পড়ছো, তোমরা ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক পাওয়ার পড়ছো, তোমরা মেশিন পড়ছো, ঠিক আছে, তোমরা মানে পাওয়ারের যতগুলা কোর্স পড়ছো, মানে এখন আর কি এই কোর্সটাতে আসলে তোমাদের থিওরিটিক্যাল কম। মানে এখন পাওয়ার স্টেশন এখন অ্যাপ্লিকেশনের জায়গা, এখানে টোটালটা অ্যাপ্লিকেশনের জায়গা। সো এখানে তোমাদের ম্যাথমেটিক্স অনেক, সো এর জন্য তোমাদের কোর্সটা মানে মানে ম্যাথ দিয়ে ভরা আর কি। কারণ স্বাভাবিক ব্যাপার, আমরা অলরেডি 11 সেমিস্টারে চলে আসছি এবং আমরা পাওয়ার বা মেশিনের আমরা অনেকগুলা কোর্স, প্রায় 4টা-5টা কোর্স পড়ে আসছি। সো আমাদের মানে থিওরিটিক্যাল যে নলেজটা যতটুকু দরকার আমাদের ততটুকু হয়ে গেছে। এখন আমরা একটু একটু দেখবো এবং ম্যাথমেটিক্স, ঠিক আছে, যেটাই বললাম যে আমরা অ্যাপ্লাই করব এখন। সো এই কারণে তোমাদের এই কোর্সটা কিছু কিছু স্টুডেন্টের জন্য খুবই ভালো হবে, যারা ম্যাথমেটিক্স পছন্দ করে বা ম্যাথ করতে পছন্দ করে তাদের জন্য খুবই ভালো হবে। আর যারা একেবারেই মানে থিওরি বেসিসে আবার পড়াশোনা, তাদের জন্য আবার একটু ডিফিকাল্ট হবে। বাট একটু মিল আছে, যেমন আমরা এই পাওয়ার স্টেশন মানে কি, পাওয়ার স্টেশন মানে হলো পাওয়ার জেনারেটিং স্টেশন, ঠিক আছে, পাওয়ার জেনারেটিং স্টেশন। তো এই জেনারেটিং স্টেশন গুলার যেমন আমরা গত সেমিস্টারেও কিছু পড়ছি স্টিম পাওয়ার প্ল্যান্ট, তো এইবার আর স্টিম পাওয়ার প্ল্যান্ট আমরা অত পড়বো না। এবার আমরা গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টটা আমরা গত সেমিস্টারে দেখছিলাম, এবার একটু দেখবো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আমরা দেখবো এবার ভালো করে। আমরা হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টটা গত সেমিস্টারে দেখি নাই, ওইটা আমরা এবার ভালো করে দেখবো। তো এই যে 2 থেকে 3টা জিনিস আমাদের যেগুলো বাদ আছে, এগুলো আমরা দেখবো উইথ ম্যাথমেটিক্স ক্যালকুলেশনের মাধ্যমে আমরা এগুলা দেখবো আস্তে আস্তে। আর তাছাড়াও আমাদের আরো ইলেকট্রিক্যাল কিছু পার্ট আছে, জেনারেটিং স্টেশনের কিছু পার্ট আছে, ওগুলার ক্যালকুলেশন থেকে শুরু করে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট, ঠিক আছে, আরো কিছু জিনিস অ্যাড হবে পরবর্তীতে। সো যেটা আমি মানে শুরুতেই বললাম যে আসলে আমাদের মানে তোমার মানে ম্যাথমেটিক্স বেশি, আমাদের এই কোর্সটাতে ম্যাথমেটিক্স বেশি, কিন্তু ভয় পাওয়ার কারণ নাই, আমি তোমাদের যথেষ্ট পরিমাণ ম্যাথমেটিক্স দেখাবো। তোমরা ক্লাসগুলো ঠিক মতো অ্যাটেন্ড করলে ইনশাল্লাহ সমস্যা হবে না, ঠিক আছে। এবং সত্যি কথা বলতে এই কোর্স থেকে তোমাদের যাদের যাদের সরকারি চাকরির জন্য ইচ্ছা আছে, উপ প্রকৌশলী বা সহকারী প্রকৌশলী যেটাই বলো না কেন, যেটাতেই চাকরি করো, যেটাতেই প্ল্যান করো, এই সাবজেক্ট থেকে ম্যাথমেটিক্স পরীক্ষায় ডিরেক্টলি আসে। যারা উপসহকারী পোস্টেও যাদের প্ল্যান আছে যে না আমি অ্যাপ্লাই করবো, যাদের যেহেতু এখনো তোমাদের ডিগ্রিটা কমপ্লিট হয় নাই, বাট এই অ্যাপ্লিকেশন গুলো তো এখনো আছে অ্যাভেলেবেল। সো যাদের এইগুলোতেও প্ল্যান আছে তাদের জন্য বলতেছি এই কোর্সের সাবজেক্টের যে ম্যাথ গুলা ইম্পর্টেন্ট, ডিরেক্টলি পরীক্ষায় আসে। সো আমাদের এই ম্যাথ গুলা একটু কষ্ট করে হইলেও দেখতে হবে। সো এই ছিল কথা। আর তোমাদের রেফারেন্স বই যেটা আগেই বললাম, তোমাদের ওই বিকে মেহতার বই তোমাদের মনে আছে, বইটা আছে? জি স্যার আছে। না থাকলেও আমি তোমাদের গ্রুপে ওটা আপলোড করে দিব, পিডিএফটা, বিকে মেহতার বইটা, ওইটারই 1 থেকে 6 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত, ঠিক আছে। এর মধ্যেই কিছু চ্যাপ্টার আছে আমাদের পাওয়ার স্টেশনের, 1 থেকে 6 বা সামথিং এরকম। এর মধ্যে 2, 3, 5, 6 এই 4টা চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা দেখবো সবগুলো চ্যাপ্টারই দেখবো। সো আমরা আজকে যেটা দিয়ে শুরু করবো, আমরা চ্যাপ্টার 3 দিয়ে শুরু করবো, কারণ চ্যাপ্টার 2 তে যেটা আছে হলো যে বিভিন্ন পাওয়ার স্টেশন গুলা আমরা অলরেডি স্টিম পাওয়ার স্টেশন পড়ে আসছি, আমরা গ্যাস টারবাইন পাওয়ার স্টেশন পড়ে আসছি। সো আমরা ডিজেল পড়ি নাই, আমরা পড়ি নাই হলো তোমার হাইড্রোইলেকট্রিক পড়ছি, হালকা আইডিয়া আছে, বাট খুব ডিটেলসে আমরা যাই নাই হাইড্রোইলেকট্রিকের। তারপর হলো আমাদের নিউক্লিয়ারের তো আমরা কোনো কিছু পড়ি নাই লাস্ট সেমিস্টারে। সো ওগুলো আমরা ডিটেলস যাব, যেহেতু আমরা লাস্ট সেমিস্টারে এই টপিকগুলো আমরা মানে এই ধাঁচের টপিক পড়ছি। সো আমি চাই না যে এইটা দিয়ে আবার শুরু করি। এটা দিয়ে শুরু করলে কি হবে যে তোমাদের মানে একটু একঘেয়েমি চলে আসবে, মনে হবে যে স্যার এগুলা এই টাইপের তো স্যার লাস্ট সেমিস্টারে পড়তেছিলাম আবার এই সেমিস্টারে। তো আমরা একটু ডিফারেন্ট টপিকে গিয়ে এই 3 নাম্বার চ্যাপ্টার শেষ করার পরে আবার আমরা ওগুলো শুরু করব। তো 3 নাম্বার চ্যাপ্টারের সাথে ওগুলা অতটা রিলেশন নাই যে ওই চ্যাপ্টারটা না পড়লে এটা পারা যাবে না, না, এটা একটা টোটালি ডিফারেন্ট কনসেপ্ট এবং খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আমি বললাম এই চ্যাপ্টার থেকে ম্যাথমেটিক্স একেবারে ডিরেক্ট ধরে বসায় দেয়, একবারে ডিরেক্ট ইয়ে দেয় আমাদের চাকরি পরীক্ষাগুলোতে। তো তোমরা একটু সিরিয়াসলি এই জিনিসগুলা একটু দেখবা,
ঠিক আছে, আমি একটু স্লাইডটা শেয়ার করি। প্রথম ক্লাসটা যতটুকু আমাদের পারা যায় আমরা টেনে নিই। আর তোমাদের চ্যাট বক্সে একটু রোলগুলো একটু দিয়ে দাও সবাই, তোমাদের চ্যাট বক্সে একটু রোলগুলো দিয়ে দাও। চ্যাপ্টারটার নাম হলো ভ্যারিয়েবল লোড অন পাওয়ার স্টেশন। পাওয়ার স্টেশনের ভ্যারিয়েবল লোড। আমরা একটু স্লোলি যাব, কারণ এই জিনিসগুলো একটু বোঝার দরকার আছে, কারণ খুবই প্র্যাকটিক্যাল জিনিস, এগুলো একটু 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 বোঝার দরকার আছে। শুধু ম্যাথ করলেই হবে না, একটু বুঝে বুঝে করতে হবে। সো দেখো, একটা জিনিস খেয়াল করে দেখো যে স্যার ভ্যারিয়েবল লোড অন পাওয়ার স্টেশন এটার মানে কি? এটার মানে হলো যে দেখো, আমাদের যে জেনারেটিং স্টেশন গুলো আছে, ঠিক আছে, যে জেনারেটিং স্টেশন মানে কি, যেখানে বিদ্যুৎটা বেসিক্যালি উৎপাদন হয়। বিদ্যুৎটা বেসিক্যালি কি উৎপাদন হয়। এবং আমাদের এই কাস্টমার এন্ডে, যেখানে আমরা বেসিক্যালি আমরা মানুষ যেখানে আমরা ব্যবহার করি, বিদ্যুৎটা ব্যবহার করি যেখানে, তো এই এন্ডের চাহিদার উপর কিন্তু কি, মানে এটা কিন্তু অনেকটা ফ্যাক্টরির মতো, মানে বিদ্যুৎ ফ্যাক্টরি। তোমরা এইভাবে চিন্তা করো, আমরা পাওয়ার প্ল্যান্ট চিন্তা করতেছি, বাট আমরা এখন যেগুলো চিন্তা করবো এগুলো ইকোনমিক্যালি, ঠিক আছে, ফ্যাক্টরি। সো আমাদের চাহিদা যত বেশি হবে, ওইখানকার বিদ্যুৎ উৎপাদনও বেশি হবে। আবার আমাদের চাহিদা যখন কমে যাবে, তখন কি বিদ্যুৎ উৎপাদনও কি এতে কি কমে যেতে হবে। কারণ আছে, কারণ হলো বিদ্যুৎ, আমরা এসি ইলেকট্রিসিটি কিন্তু সঞ্চয় করা যায় না, তোমরা জানো হয়তোবা, জানার কথা তোমাদের, যে এসি ইলেকট্রিসিটি কি সঞ্চয় করা যায় না, ডিসিটা সঞ্চয় করা যায়। তো সেই ক্ষেত্রে আমরা বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারবো না। সো আমাদের ডিমান্ডের উপরে, মানে আমাদের কনজিউমার বা আমাদের কাস্টমারের ডিমান্ডের উপরে আমাদের বেসিক্যালি কি বিদ্যুতের বা ইলেকট্রিসিটি প্রোডাকশন করতে হয়। এই জন্য ভ্যারিয়েবল লোড, লোড মানে হলো ডিমান্ড। লোড মানে কি, মানে লোড মানে হলো যে আমার এত মেগাওয়াট বিদ্যুৎ দরকার, এটাই লোড, এতটুকু লোড আমার দরকার। সো এই লোডটা পাওয়ার স্টেশন বা জেনারেটিং স্টেশনে কিন্তু ফিক্সড থাকে না, যে সব সময় 500 মেগাওয়াট না, সব সময় ফিক্সড থাকে না। যেমন তুমি এইটা জিনিস চিন্তা করে দেখো, যে আমাদের সকালবেলার বিদ্যুতের যে চাহিদাটা, এটা কিন্তু সব সময় মানে কম থাকে তুলনামূলক। যখনই অফিস আওয়ার শুরু হয়, তখন আমাদের চাহিদাটা একটু বাড়ে, লাঞ্চ টাইম একটু চাহিদা কমে, আবার তোমার তোমার বিকালের দিক দিয়ে আস্তে আস্তে কি চাহিদা বাড়তে থাকে, সন্ধ্যার দিকে পিক টাইম চলে যায়, রাত 10টার পরে দেখবো আস্তে আস্তে সব যখন ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায়, তখন কি আবার বিদ্যুতের চাহিদা কি আবার কমে আসে। তো এই যে জিনিসগুলো কিন্তু ফ্লাকচুয়েট করে সময়ের সাপেক্ষে। ফ্লাকচুয়েট মানে হলো তোমার এই উঠানামা করে এই চাহিদাটা। এইটাই হলো বেসিক্যালি ভ্যারিয়েবল লোড পাওয়ার স্টেশনের জন্য। তো জন্য দেখা লেখা আছে, দ্য লোড অন এ পাওয়ার স্টেশন ভ্যারিজ ফ্রম টাইম টু টাইম। সময়ের সাথে সাথে কি এই যে লোডটা বা চাহিদাটা কি কমে বা বাড়ে, ডিউ টু দ্য আনসার্টেন ডিমান্ড অফ দ্য কনজিউমার্স। আনসার্টেন মানে কি, আনসার্টেন মানে হলো স্যার অনিশ্চিত ডিমান্ড, মানে আমি তো ফিক্সড না। মনে করো যে এখন খুব গরম পড়ছে, এখন আমরা সবাই ফ্যান চালালাম, আবার আজকের দিনটা হতে পারে যে ঠান্ডা, সবাই ফ্যান নাও চালাতে পারে বা সবাই এসি নাও চালাতে পারে। সেই যে জিনিসগুলো কিন্তু আনসার্টেন, অনিশ্চিত। এই ফেনোমেননটাই বেসিক্যালি হলো ভ্যারিয়েবল লোড অন দা পাওয়ার স্টেশন। এবং এই ভ্যারিয়েবল লোডের কারণে কিছু ইফেক্ট আছে, সেই ইফেক্ট গুলো একটু আমরা দেখি, মানে এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস পরবর্তীতে। যে ইফেক্ট অফ ভ্যারিয়েবল লোড, ভ্যারিয়েবল লোড যখন থাকে এর কিছু ইফেক্ট আছে, মানে এর জন্য কিছু তোমার এক্সট্রা কম্পোনেন্ট বা এক্সট্রা জিনিস ঘটে। যে জিনিসটা হলো যে সবার আগে নিড অফ এডিশনাল ইকুইপমেন্ট লাগে পাওয়ার স্টেশনে, এডিশন অতিরিক্ত যন্ত্রপাতি প্রয়োজন হয়। কারণ কি, কারণ দেখো যে বলা আছে যে যখনই আমরা পাওয়ার প্রডিউস করব বা ভ্যারিয়েবল পাওয়ার প্রডিউস করব, ঠিক আছে, তখন কিন্তু এই যে ম্যাটেরিয়ালটা কিন্তু তোমার ভ্যারি হবে, তাই না? মনে করো যে আমরা স্টিম পাওয়ার প্ল্যান্ট আমরা দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতেছি, তো সেই ক্ষেত্রে কি হবে, সরি, মনে করো আমরা স্টিম পাওয়ার প্ল্যান্ট দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতেছি। তো মনে করো এখন পাওয়ারের চাহিদা বা ইলেকট্রিসিটির চাহিদা অনেক বেশি, তো সেই ক্ষেত্রে কি বেশি পরিমাণ স্টিম আমাকে টারবাইনে দিতে হবে। তো টারবাইনে কি বেশি পরিমাণ ঘুরলে কি আমাদের ইলেকট্রিসিটি কি আমরা বেশি পরিমাণে পাবো। আবার মনে করো হঠাৎ করে আমাদের ডিমান্ড কমে গেল, আমাদের ইলেকট্রিসিটির ডিমান্ড কমে গেল, তো সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে আবার আমাকে কি স্টিমের সাপ্লাইটা কি আমাকে কমাই দিতে হবে, ঠিক সিমিলারলি কমাই দিতে হবে। তো যখন আমি কমাই দিব, তখন কিন্তু কি এই যে চেঞ্জটা স্টিমের ফ্লো, বা যদি আমরা পানি বিদ্যুৎ, জলবিদ্যুৎ বা হাইড্রো ইলেকট্রিসিটি চিন্তা করি, যে পানির পরিমাণ
কমানো বাড়ানো, এর জন্য কিন্তু এই যে কন্ট্রোল সিস্টেমটার জন্য কিন্তু কি এডিশনাল ইকুইপমেন্ট দরকার হয়। এই জন্য দেখো স্পষ্ট করে দুইটা মানে হলুদ করে লাইন করে স্পষ্ট করে দেয়া আছে যে ইন অর্ডার টু প্রডিউস ভ্যারিয়েবল পাওয়ার, মানে এই ভ্যারিয়েবল মানে কি পরিবর্তনশীল তোমার পাওয়ার, ইলেকট্রিসিটি, পরিবর্তনশীল ইলেকট্রিসিটি তৈরি করার জন্য বা প্রডিউস করার জন্য দ্য সাপ্লাই অফ দিস ম্যাটেরিয়ালস, মানে র ম্যাটেরিয়ালস যেটা আমরা বলি, মানে এয়ার, কোল, যেটাই হোক আর কি, বা ওয়াটার, এই র ম্যাটেরিয়ালস গুলো কিন্তু চেঞ্জ হয়, উইল বি রিকোয়ার্ড টু বি ভ্যারিড কারেসপন্ডিংলি, মাঝে মাঝে চেঞ্জ করতে হয়, যখন চাহিদা বেশি তখন বেশি দিব, যখন চাহিদা কম তখন কম দিব। সো এই কারণে ফর ইনস্ট্যান্স ইফ দ্য ডিমান্ড অফ দ্য প্ল্যান্ট ইনক্রিজেস, যদি ডিমান্ড বেড়ে যায় প্ল্যান্টের জন্য তখন এগুলা বেড়ে যেতে হবে, আর যখন ডিমান্ড কমে যাবে তখন এগুলাও কমে যেতে হবে। এই কারণে এই কিছু এডিশনাল ইকুইপমেন্ট লাগে, এই যে ভ্যারি হচ্ছে, মনে করে যে কয়লার পরিমাণ বেশি লাগবে, বা আমাকে স্টিম বেশি স্টিম হওয়া মানে কি, বেশি স্টিম হওয়া মানে হলো যে স্যার কয়লা বেশি পোড়াতে হবে, কয়লা বেশি পোড়ালে কয়লা বেশি স্টিম তৈরি হবে, বা ঠিক সিমিলারলি পানি বেশি লাগবে। তো এইরকম যে এই যে জিনিসগুলাকে চেঞ্জ করার জন্য, কন্ট্রোল করার জন্য কি আমাদের এডিশনাল কিছু ইকুইপমেন্ট দরকার হয়। কিন্তু যদি সবসময় ফিক্সড থাকতো, মনে করো আমার লোডটা অলওয়েজ ফিক্সড 500 মেগাওয়াট, তখন কিন্তু আমাদের এইটাকে চেঞ্জ করা লাগতো না, এটাকে আমাদেরকে কি তখন চেঞ্জ করা লাগতো না। তো এইটা একটা বড় ইফেক্ট যে আমাদের পাওয়ার স্টেশনে কিছু এডিশনাল ইকুইপমেন্ট দরকার হয়। সেকেন্ড হলো ইনক্রিজ ইন প্রোডাকশন কস্ট, প্রোডাকশন কস্টটা বেড়ে যায়। কারণ কি, দেখো ভ্যারিয়েবল লোড যখন পাওয়ার প্ল্যান্টে, ঠিক আছে, মানে যখন আমরা কাজ করি, মনে করো যে পাওয়ার প্ল্যান্টে অ্যাকচুয়ালি বিদ্যুৎ উৎপাদন হয় কি দিয়ে, বেসিক্যালি কি জেনারেটর দিয়ে বা অল্টারনেটর, একই তো নাম, অল্টারনেটর দিয়ে বিদ্যুৎ উৎপন্ন হয়। এখন মনে করো যে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি, মনে করো একটা জেনারেটরের ক্যাপাসিটি 50 মেগাওয়াট, 50 মেগাওয়াট। এখন মনে করো যে একটা ডিভাইস বা একটা মেশিন সবচেয়ে ভালো কাজ করে যখন তার 100% ওয়ার্ক কন্ডিশনে সে কাজ করে। মনে করো যখন এটাকে তুমি পুরোপুরি ভাবে চালাবা, তখনই সেটা কি ম্যাক্সিমাম এফিসিয়েন্সি বা ম্যাক্সিমাম আউটপুট আমি পাবো। এখন যখন 50 মেগাওয়াট ক্যাপাসিটিতে তোমার জেনারেটরটা চলতেছে, তখন কিন্তু সে ইফিশিয়েন্টলি, অলমোস্ট ইফিশিয়েন্টলি কাজ করবে। কিন্তু যখনই যেহেতু ভ্যারিয়েবল, মনে করো হঠাৎ করে এখন আমাদের ডিমান্ডটা কমে গেছে, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে কি অবশ্যই আমাকে অল্টারনেটরের যে ক্যাপাসিটিটা কমাই দিতে হবে। তখন 50 মেগাওয়াট বিদ্যুৎ না উৎপন্ন করে এখন কি 20 মেগাওয়াট উৎপন্ন করতেছে, তখন কিন্তু সে তার ওই যে ইফেক্টিভ যে ইফিসিয়েন্সিতে কিন্তু সে আর আগের মতো আউটপুট দিতে পারবে না। তখন ওভারঅল কস্টিংটা কিন্তু কি বেড়ে যায়, তখন র ম্যাটেরিয়ালও বেশি লাগে এবং ওভারঅল কস্ট কিন্তু কি বেড়ে যায়। এই জন্য বলছে ইনক্রিজ ইন প্রোডাকশন কস্ট। বলছে ইন অ্যাকচুয়াল প্র্যাকটিস এ নাম্বার অফ অল্টারনেটরস অফ ডিফারেন্ট ক্যাপাসিটি আর ইনস্টলড so that most of the alternators can be operated at nearly full load capacity। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলছে। মনে করো যে আমি বললাম যে যখন একটা মেশিন তার পুরোপুরি ফুল ক্যাপাসিটিতে কাজ করে চলে, তখন সেটা ইফিশিয়েন্টলি কাজ করে, মানে এটার আউটপুট সবচেয়ে ম্যাক্সিমাম হয়। এখন মনে করো যখন আমি 50 মেগাওয়াট আমি যখন উৎপন্ন করতেছি একটা জেনারেটর দিয়ে, ওইটা তখন ফুল ইফিশিয়েন্টলি কাজ করবে বা হাই ইফিসিয়েন্সিতে কাজ করবে। যখন আমি 20 মেগাওয়াটে নিয়ে নামাই ফেলবো, তখন কিন্তু এটার ইফিসিয়েন্সিটা কমে যাবে। এর জন্য প্র্যাকটিক্যালি কি করা হয় আমি তোমার বলি, তখন একটা আর 50 মেগাওয়াটের জেনারেটর ব্যবহার করা হয় না, 5টা 10 মেগাওয়াট করে, মনে করো 50 মেগাওয়াটের 5টাই আছে। তো যখন 50 মেগাওয়াট দরকার তখন 5টা জেনারেটরই চলতেছে। কিন্তু যখন মনে করো যে 20 মেগাওয়াট দরকার, তখন কি করে, তখন 3টা বন্ধ করে দেওয়া হয়, 2টাকে চালানো হয়। কিন্তু যখন 2টা চলে, 2টারই কিন্তু ফুল ক্যাপাসিটিতে এরা চলতেছে, তার মানে কি ইফিসিয়েন্সি কিন্তু ফুলই পাচ্ছি আমরা। কিন্তু যদি আমরা 50 মেগাওয়াট একটা ব্যবহার করতাম, সেক্ষেত্রে ইফিসিয়েন্সিটা কিন্তু কমে যেত। এই কারণে অ্যাকচুয়ালি দেখবা বিভিন্ন ইউনিটে ভাগ করা হয় ইলেকট্রিসিটিকে, মানে বিদ্যুৎ জেনারেশনের যে অল্টারনেটর গুলা, মানে খুব বড় বড় অল্টারনেটর ব্যবহার না করে বিভিন্ন ইউনিটে ভাগ করে দেওয়া হয়। এটা জাস্ট উদাহরণস্বরূপ আমি 50 মেগাওয়াট বললাম, অ্যাকচুয়ালি 50 মেগাওয়াট না, অনেক বড় বড় তোমার মেগাওয়াটের তোমার জেনারেটর থাকে, বাট একটা বা দুইটা ব্যবহার না করে মাল্টিপল ইউনিটস ব্যবহার করা হয়। কারণ যত বেশি ইউনিটস, তখন যদি ডিমান্ড কমেও যায়, তারপরেও আমরা এদেরকে, মনে করো যখন আমার 20 লাগবে, তখন আমি তাহলে 2টা ইউনিটকে ব্যবহার করলাম,
কিন্তু দুইটা ইউনিটই তখন ফুল ক্যাপাসিটিতে চলতেছে 10 করে, এই জন্য তার ইফিসিয়েন্সিতে কোনো প্রবলেম ঘটবে না। সো এই একটা বড় ইফেক্ট। ঠিক আছে, যখন আমি মনে করো যে অনেকগুলা ইউনিট আমি ব্যবহার করব, তো সেক্ষেত্রে ডেফিনেটলি আমার যখন ইউনিটের পরিমাণ একটা কিনতে যে পরিমাণ টাকা লাগতো, যখন আমি এটাকে ছোট করে ফেলবো, ডেফিনেটলি এটা কস্টটা বেড়ে যাবে। কারণ কি, তোমরা একটু খেয়াল করে দেখো যে স্যার হাফ লিটার পানির বোতলের দাম কত? 15 টাকা। 1 লিটার পানির বোতলের দাম 20 টাকা। 1.5 লিটার পানির বোতলের দাম কত? 25 টাকা। কিন্তু হাফ লিটার থেকে 1.5 লিটার কিন্তু প্রায় 3 গুণ। ওই হিসাবে দাম হওয়ার কথা ছিল প্রায় 45 টাকা, কিন্তু এটা 25 টাকা। তো ওই যে এরকম যত আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ক্যাপাসিটিতে চলে যাব, তত কিন্তু অ্যাকচুয়ালি ওই এফিসিয়েন্সি ধরে রাখার জন্য কি ওভারঅল কস্টটা কিন্তু বেশি চলে আসবে। তো এইটা একটা ব্যাড ইফেক্ট হলো যে যখন আমাদের ভ্যারিয়েবল লোড যদি ফিক্স থাকতো যে না 50 মেগাওয়াটই সবসময় চলবে, তাহলে আমরা একটাই কিনতাম, কারণ তখন সে 50 মেগাওয়াটই তার ফুল ক্যাপাসিটিতে চলতো। তো এই মানে পাওয়ার স্টেশনে লোড ভ্যারি করবে, ডিমান্ড ভ্যারি করবে, এটা খুবই একটা নর্মাল জিনিস, খুবই নর্মাল জিনিস। কারণ এখন বৃষ্টি হচ্ছে বা শীতকাল, গরমকাল বা সারা দিনের যে তোমার ইয়ের ব্যাপারটা, সব সময় মানুষ তো একরকম খরচ করে না। তো এই যে একটা ভ্যারিয়েশন, এইটাকেই বলা হয় বেসিক্যালি লোড কার্ভ। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, লোড কার্ভ। তোমরা আহ, আহ, তোমরা যখন পিক লোড পাওয়ার প্ল্যান্ট এবং বেজ লোড পাওয়ার প্ল্যান্ট পড়ছো, তোমরা দেখো একটা গ্রাফিক্যাল কথা চিন্তা করে দেখো, একটা ম্যাক্সিমাম পয়েন্ট ছিল, এটাকে তোমরা পিক লোড বলতা। ঠিক আছে, তো ওইটা জি কিন্তু স্যার। বেসিক্যালি লোড কার্ভ ছিল, মনে পড়ে তোমাদের? জি স্যার। হ্যাঁ, ওইটা কিন্তু বেসিক্যালি তোমাদের লোড কার্ভ ছিল। তো এই লোড কার্ভ জিনিসটা কি? লোড কার্ভ জিনিসটা হলো স্যার এটা এমন একটা গ্রাফ, যে গ্রাফ থেকে বোঝা যায় যে সারা দিনে কতটুকু আমাদের বিদ্যুৎ মানে খরচ করছি, বা ডিমান্ডটা কি অবস্থা। এখন এই লোড কার্ভটা একটা এলাকার হতে পারে, একটা উপজেলার হতে পারে, একটা কোম্পানির হতে পারে, একটা দেশেরও হতে পারে। এটা হলো তোমার এরিয়া ওয়াইজ। আবার ডেইলিও তুমি এটা মেজার করতে পারো, মান্থলি মেজার করতে পারো, ইয়ারলি লোড কার্ভও মেজার করতে পারো। এটা ডিপেন্ড করে, এবং এটা মেজার করা হয় অ্যাকচুয়ালি, মানে এটা দেখেই একটা ম্যাক্সিমাম ডিমান্ড বোঝা যায়। কিরকম? স্যার এই যে গ্রাফটা দেখো দেখো যে এখানে এটা বেসিক্যালি একটা ডেইলি লোড কার্ভ। এটা বেসিক্যালি ডেইলি লোড কার্ভ। ডেইলি লোড কার্ভ মানে হলো যে এই কার্ভ দেখে বোঝা যাবে যে স্যার সারা দিনে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটির অবস্থা কিরকম, ডিমান্ড কত ছিল। ঠিক আছে, ডিমান্ড বা উৎপাদন দুটা সেমই কিন্তু। কারণ হলো যেহেতু কোনো প্রকার বিদ্যুৎ সঞ্চয় করা যায় না, তো সেই ক্ষেত্রে বিদ্যুৎ যতটুকু উৎপন্ন হয় ততটুকুই তো সাপ্লাই করা হয়, হ্যাঁ। সো এখানে কিন্তু বেসিক্যালি ওই ফ্যাক্টরটা নাই। আচ্ছা, তোমরা একটু সবাই একটু নিজেদের রোলটা একটু চ্যাট বক্সে দিয়ে দাও। অলরেডি 16 জন আছো, একটু চ্যাট বক্সে রোলগুলো একটু দিয়ে দাও। আমি লাস্টে আমি রোলগুলো টুকে নিব, লিখে নিব। আচ্ছা, তো একটু খেয়াল করে দেখো যে স্যার দেখো রাত 12টা থেকে সাপোজ আমি শুরু করলাম, সারাদিন বলতে কি 24 ঘন্টা, রাত 12টা থেকে শুরু করলাম। স্বভাবতই আমাদের রাতের দিকে পাওয়ারের ইটা একটু কম থাকে স্বভাবতই। তো যত মনে করে রাত 2টার দিকে, মানে এই পাশে হলো সময়, আর এই পাশে হলো কত লোড ক্যাপ মানে বিদ্যুৎ, কত মেগাওয়াট বিদ্যুৎ। তো এখানে আমরা দেখো, এখানে দেখা যাচ্ছে কত, প্রায় 2 মেগাওয়াটের কম। এটা একটা নির্দিষ্ট এরিয়ার জন্য ধরছে, ফিক্সড কোনো কিছু না। আবার দেখতেছি আমরা যে স্যার যে 7টার দিকে এটা বাড়ছে, 4 মেগাওয়াটের উপরে চলে গেছে। আবার দেখো যে দুপুরের দিকে একটু কমে গেছে, 11টার দিকে একটু কমে গেছে। আবার 2টার দিকে 4 মেগাওয়াটে আসছে, আবার 4টার দিকে আসছে, আবার দেখো 6টার দিকে বা 6:30টার দিকে 6 মেগাওয়াটে চলে গেছে। আবার রাত যত হয়েছে তত কমে গেছে। এখন এটা কিভাবে তৈরি করা হয়? এটা কিভাবে তৈরি করা, এটা বেসিক্যালি তোমার পাওয়ার স্টেশনে প্রতি আধা ঘন্টা বা 1 ঘন্টা পর পর একটা ডাটা নেওয়া হয়, যে এখন আমার কতটুকু লোড কানেক্টেড আছে আমার সাথে। প্রতি আধা ঘন্টা, এটা ম্যানুয়ালি, একেবারেই ম্যানুয়ালি, মানে ফিক্সড। তোমাদের কন্ট্রোল রুমে কিছু মানুষের দায়িত্বই থাকে যে প্রতি আধা ঘন্টা পর পর যে আ- আমাদের লোডের কি অবস্থা, আমাদের কতটুকু লোড আছে, কতটুকু কারেন্ট ক্যারি করতেছে, এখন এই ফিডারের কারেন্ট কত, এই ফিডারের ভোল্টেজ কত, এগুলো সে নিজে হাতে হাতে মেজার করে, মানে লিখে নেয়, এবং সে এটাকে নোট করে রাখে প্রতিদিন। এটা তার কাজ, লিখতেই হবে এটা। তো ঠিক সিমিলারলি যখন প্রতি আধা ঘন্টা পর পর যদি তুমি এই ডাটাগুলো নাও, এবং ডাটাগুলো নেওয়ার পরে যদি তুমি সময়ের সাপেক্ষে সময়কে তুমি এক্স এ রাখলা, এবং ওই ডাটাগুলাকে মানে কত মেগাওয়াট বিদ্যুৎ, ওই ডাটাগুলাকে কি তুমি
ওয়াই এক্সিসে দিলা, তখন এই মনে করো এখানে আমি এই 10টা ডাটা নিলাম, মনে করো যে 10টা বা 24 ঘন্টায় 24টা ডাটা নিলাম, তো তখন আমি এই পয়েন্টগুলোকে যদি আমি যোগ করতে পারি, তো এই যে গ্রাফটা আমরা পেলাম এইটাকেই বলা হয় বেসিক্যালি লোড কার্ভ। এখন এই লোড কার্ভ দেখে কি বোঝা যায় যে স্যার সারা দিনের, যেহেতু এটা ডেইলি লোড কার্ভ, তাহলে সারা দিনের লোডের ডিমান্ড বা উৎপাদন কেমন ছিল। লোডের ডিমান্ড বা উৎপাদন, যেহেতু উৎপাদন এবং ডিমান্ড বা ব্যবহার দুটা সেম জিনিস, কারণ কোনো কিছু যেহেতু সঞ্চয় করা হয় না, তো যতটুকু উৎপাদন করা হয় ততটুকুই কি আমাদের আমরা ব্যবহার করি। ঠিক আছে, এখন এই লোড কার্ভ থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়, মানে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা দেখব। সবার আগে হলো, দেখি কেউ বলতে পারো কিনা, এই যে হাইস্ট পয়েন্ট, এটাকে আমরা কি বলবো? এই হাইস্ট পয়েন্ট এই লোড কার্ভ দেখে কেউ কি বলতে পারবা? সেটা পিক লোড হবে স্যার। ভ্যালু, পিক লোড। পিক লোড মানে হলো যে ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্সিমাম, হ্যাঁ লোড, ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম লোড, ঠিক আছে, ম্যাক্সিমাম লোড বা ম্যাক্সিমাম লোড বা ম্যাক্সিমাম ডিমান্ডও বলে, স্পেসিফিক্যালি এটাকে বলা হয় ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ডিমান্ড, ডিমান্ড। মানে একটা লোড কার্ভের ওই দিনের সর্বোচ্চ লোড পয়েন্টটাকে বলা হয় ম্যাক্সিমাম তার ডিমান্ড। ম্যাক্সিমাম ডিমান্ড। ওই এরিয়ার হতে পারে, ওই জোনের হতে পারে, ওই দেশের হতে পারে, ডিপেন্ড করে যে তুমি কোনটা নিয়ে কাজ করতেছো। বাট এটা সবসময় মনে রাখবা যে একটা লোড কার্ভের ম্যাক্সিমাম যে হাইয়েস্ট পয়েন্ট যেটা আছে সেটাই হলো তার ম্যাক্সিমাম ডিমান্ড, সবসময় মনে রাখবা। এখন এটা খুবই গুরুত্বপূর্ণ যখন যদি মনে করো যে একটা নতুন পাওয়ার প্ল্যান্ট তুমি স্থাপন করবা, তখন এই ম্যাক্সিমাম ডিমান্ড কত হতে পারে এটা তোমাকে আগে থেকে বের করতে হয় ক্যালকুলেশন করে, একটা অ্যাপ্রক্সিমেট করে। কারণ ম্যাক্সিমাম ডিমান্ড বের করতে না পারলে ওই পাওয়ার স্টেশনের ক্যাপাসিটি কত হবে এটা বের করা যায় না। মানে একটা যে তুমি পাওয়ার স্টেশন বসালা, কত ক্যাপাসিটির বসাবো? আমি 1000 মেগাওয়াটের বসাবো, 1000 মেগাওয়াটের ক্যাপাসিটি বসালাম, এখানে আমার মনে করো যে আমার ম্যাক্সিমাম ডিমান্ড 100 মেগাওয়াট, সর্বোচ্চ 100 মেগাওয়াট এই জোনের, আমি 1000 বসে আমার লাভ আছে? লাভ নাই তো, এত বড় তো লাভ নাই। সো আগে ম্যাক্সিমাম ডিমান্ডটা বের করতে হয় যে আচ্ছা ম্যাক্সিমাম একটা দিনে, সারা দিনে ম্যাক্সিমাম একটা পার্টিকুলার টাইমে কতটুকু হাইস্ট তারা এটাকে চায় বিদ্যুৎ ব্যবহার করে, তো সেটাই হয় তখন কি তার ম্যাক্সিমাম ডিমান্ড। তো এখানে সবার আগে এই লোড কার্ভ থেকে যে প্রথম যে ইনফরমেশন আমরা পেতে পারি সেটা হলো যে স্যার হাইস্ট পয়েন্টটাকে বলা হয় ম্যাক্সিমাম ডিমান্ড। আরো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই লোড কার্ভ থেকে পাওয়া যায়, যেমন আমরা একটু নেক্সট স্লাইডে যাই। দেখো প্রথম লাইনটা কি বলছে, প্রথম লাইনটা বলছে যে স্যার the daily load curve shows the variation of load of the power station during different hours of the day। এর মানে কি স্যার, এই লোড কার্ভ দেখেই আমরা শুরুতেই বলতে পারতেছি স্যার, দেখেই বোঝা যাচ্ছে যে স্যার সারা দিনে সব সময় প্রতিটা ঘন্টায় বিদ্যুতের চাহিদা একরকম ছিল না, ডিফারেন্ট ছিল, এটা দেখে বোঝা যাচ্ছে কিন্তু, তাই না? যদি সেম থাকতো তাহলে কিরকম হইতো, কে বলতে পারবা? বেস লোড, যদি সেম থাকতো, যদি সারা দিনের সেম থাকতো তাহলে এই যে একটা স্ট্রেট লাইন হইতো, তাই না? জি স্যার, সকালেও 8 মেগাওয়াট, দুপুরেও 8 মেগাওয়াট, রাতেও 8 মেগাওয়াট, সন্ধ্যা 8 মেগাওয়াট, মানে সবসময় সমান, এটাকে বলা হয়। কিন্তু আমাদের গ্রাফ তো এরকম না, আমাদের গ্রাফ তো আঁকা বাঁকা, আঁকা বাঁকা দেখে এটাই বোঝা যাচ্ছে যে স্যার একটা গ্লান্সে দেখে বোঝা যাচ্ছে যে এই জোনের প্রতি মুহূর্তের বা ডিফারেন্ট আওয়ার্স, প্রতি ঘন্টাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ঘন্টাকে তারা স্ট্যান্ডার্ড ধরে, পরবর্তীতে আমরা দেখব যে প্রতি ঘন্টায় বিদ্যুতের চাহিদা অনেক আপস এন্ড ডাউনস করে, মানে ডিফারেন্ট চাহিদা, এটা এই লোড কার্ভ দেখেই আমরা বলতে পারতেছি। তো দুইটা ইনফরমেশন পেলাম আমরা, দেখি আর কি বলা আছে। আচ্ছা বলছে যে the area under the load curve gives the number of units generated in that day। খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, আমি এটা ডিসকাস করতেছি। থার্ডটা দেখো, বলা আছে the highest point of the daily load curve represents the maximum demand of the station on that day, যেটা আমরা অলরেডি বলে ফেলছি যে হাইয়েস্ট পয়েন্টে কি বেসিক্যালি ম্যাক্সিমাম ডিমান্ড। তো সেকেন্ড যে কথাটা বলছে যে the area under the load curve gives the number of units generated in that day। এর মানে হইলো যে স্যার এই যে এতটুকু এরিয়া, এই লোড কার্ভের নিচে যতটুকু এরিয়া, এই এরিয়াটা যদি আমরা ক্যালকুলেট করতে পারি, এইটাই অ্যাকচুয়ালি স্যার ওই সারা দিনে কতটুকু বিদ্যুৎ উৎপাদন হয়েছে এই ভ্যালুটা বের করে ফেলা যাবে যদি আমরা এই এরিয়াটা বের করতে পারি, তাই না? স্বাভাবিক তো। কারণ মনে করো জি যে স্যার, আমি কিভাবে, আমি তো এই মানে আগে দেখো যে এই এরিয়াটুকু, এই লোড কার্ভের নিচে যে এরিয়াটুকু, এইটা যদি আমরা ক্যালকুলেট করতে পারি তাহলে আমরা বের করতে পারবো যে স্যার কতটুকু বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এটা কিভাবে বের করতে পারবো? সাপোজ
এখানে যেহেতু কন্টিনিউয়াস দেখা যাচ্ছে, কন্টিনিউয়াস তো হবে না। সাপোজ মনে করো যে প্রথম সাপোজ আমাদের লোড কাপটা এইরকম এতটুকু, তারপরে আমাদের ডিমান্ড বেড়ে গেল সাপোজ, তারপরে এতটুকু হইলো, তারপরে আবার আমাদের ডিমান্ড কমে গেল, আরো কমে গেল, আরো কমে গেল, এরকম। এখন এইটার কি এরিয়া বের করাটা খুব ডিফিকাল্ট হবে? কিভাবে না এরিয়া স্যার, বের করবো আমরা বলো তো? সহজ আছে স্যার। এর আমরা স্যার নিচের টাইম, এটা আমরা মাল্টিপল আয়তক্ষেত্রে ভাগ করে ফেলবো। এই জি যে স্যার, আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রে ভাগ করে ফেলবো এবং এটা সবগুলো এরিয়া নিব। এটার আয়তক্ষেত্র এরিয়া কিভাবে হবে? এই যে এইটুক ডিফারেন্স ডিসটেন্স আর এইটুক ডিসটেন্স, এইটুক ডিসটেন্স কত? 12 থেকে 4 মানে কয় ঘন্টা? 4 ঘন্টা, তাই না? জি স্যার, 4 ঘন্টা। আর এটা কত? 6 মেগাওয়াট। তাহলে 6 মেগাওয়াটের সাথে 4 গুণ করলে কি কত আসবে? 24 স্যার, মেগাওয়াট আওয়ার। আমাদের বিদ্যুতের একক কি বলতো? কিলোওয়াট পার আওয়ার, কিলোওয়াট আওয়ার, পার আওয়ার না, সরি কিলোওয়াট আওয়ার স্যার, আওয়ার, কিলোওয়াট আওয়ার, ঠিক আছে তাই না? এনার্জি কিলোওয়াট বিদ্যুৎ, আওয়ার স্যার, হ্যাঁ কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ ইউনিটের একক কি? কিলোওয়াট আওয়ার। তো আমরা এখান থেকে এইটার এরিয়া বের করে ফেললাম। সিমিলারলি এইটার এরিয়া বের করব, এইটার এরিয়া বের করব, এইটার এরিয়া বের করব, এরকম সবগুলো এরিয়া বের করে কি যোগ করলে কি আমরা পেয়ে যাব ওই দিনে কতটুকু পরিমাণ বিদ্যুতের ইউনিট উৎপন্ন হয়েছে। ক্লিয়ার? এইভাবে ওই লোড কার্ভের ইজিলি, যে লোড কার্ভের নিচে যে এরিয়াটা আছে ওই এরিয়াটাকে যদি আমরা ক্যালকুলেট করতে পারি তাহলে ইজিলি আমরা বের করে ফেলতে পারবো যে স্যার ওই সারা দিনে আমাদের কতটুকু বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এটা কি বোঝা গেছে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, আমাদের লাগবে সামনে। জি বোঝা স্যার, গেছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর আমরা লাস্টে আরেকটা টপিক আছে, আরেকটা লাইন আছে, দেখি ওরা কি বলছে। ওখানে বলছে দ্য এরিয়া আন্ডার দ্য লোড কার্ভ ডিভাইডেড বাই দ্য টোটাল নাম্বার অফ আওয়ার্স গিভস দ্য এভারেজ লোড। আচ্ছা, এভারেজ কথাটার মানে কি? স্যার মানে 24 ঘন্টায় যা পার মানে প্রতি ঘন্টাকে আমরা পুরো গড়টা কি স্যার? গড়, এভারেজ মানে গড়, গড়টা। গড়। স্যার তোমাদের গড়, যদি বলি যে গড়টা কি? তোমাদের এই পাওয়ার স্টেশন করছে, তোমাদের গড় নাম্বার কত, আমি তখন কি করব? সারা দিন তোমাদের সবার নাম্বার যোগ করব আগে, তাই না? দিয়ে স্যার সবার নাম্বার যোগ করে কি সবগুলা যোগ করে স্টুডেন্ট 24 দেখি দ্বারা ভাগ দিব ভাগ স্যার, করলে হবে স্যার। সবগুলা গড়টা চলে স্টুডেন্টে আসবে। ভাগ দিব। ঠিক সিমিলারলি আমরা এখান থেকে এভারেজ লোড কিভাবে পাবো? স্যার আমরা আগে এইটার এরিয়া বের করব, মানে এটা এরিয়া বের করে খেলে কি পাবো যে সারা দিনে কত বিদ্যুৎ উৎপাদন হয়েছে, এটা কয় ঘন্টায়? 24 ঘন্টায়। Yes, sir. এভারেজ লোডটা সব সময় প্রতি ঘন্টা হিসাব করা হয়, মনে রাখবা সব সময়, Yes, sir. পার আওয়ার। পাওয়ার ভাগ হচ্ছে 24। হ্যাঁ, তাহলে এত ভাগ 24 হবে। এটা যাই হোক, যত বিদ্যুৎ উৎপন্ন হবে তো টোটালটাকে আমরা 24 ঘন্টা দিয়ে ভাগ দিলে আমরা পাবো। যদি এখানে মনে করো যদি এটা একটা ইয়ারলি লোড কার্ভ হইতো, সারা বছরের লোড কার্ভ হইতো, তখন কি করতাম কেউ বলতে পারবা? Sir, আগে ডে বের পাওয়ারের করতাম দ্বারা স্যার। 365 দ্বারা ভাগ করলে 365 দিয়ে ভাগ করলে হবে না। স্যার 365 গুণন 24। হ্যাঁ, good. সারা ডে না স্যার, সারা ইয়ারে। সারা, বুঝি নাই কি বলছো? প্রতিদিন কি 24 না? Yes, sir, 365 গুণন 24 দিলে হ্যাঁ, হবে। ওই রকম আর কি স্যার। তখন হবে যে স্যার 365 কে যদি আমি 24 দিয়ে গুণ দেই 8760 ঘন্টা, তাহলে আমরা Yes, sir. আগে বের করবো যে সারা বছর কতটুকু বিদ্যুৎ উৎপন্ন হয়েছে, ওইটাকে আমরা ভাগ দিব 8760 দিয়ে। মানে মোট কথা প্রতি ঘন্টায় কতটুকু বিদ্যুৎ উৎপন্ন হয়েছে সেটাই কি এভারেজ লোড। ক্লিয়ার? Clear, sir. ক্লিয়ার, হ্যাঁ এটা এলো, এটাকে হলো বেসিক্যালি এভারেজ লোড। আর ম্যাক্সিমাম লোড কি? ওই যে আমরা শুরুতেই বললাম, ম্যাক্সিমাম লোড বা ম্যাক্সিমাম ডিমান্ড দুইটা সেম জিনিস। স্যার একটা লোড কার্ভের ম্যাক্সিমাম হাইস্ট পয়েন্টটা হলো কি তার ম্যাক্সিমাম ডিমান্ড। দুইটা জিনিস হলো। আরেকটু আমরা এই সামনে আবার এগুলো আমরা একটা টার্ম নিয়ে আলোচনা করব, কারণ এই টার্মগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন ম্যাথমেটিক্সে যাব আমরা যখন দেখবো যে স্যার এই সূত্রগুলা এবং এই টার্মগুলা যদি না জানা থাকে লিটারালি কেউ কোনো ম্যাথই করতে পারবে না। সো এটা আসলে বলাটা খারাপ হয়ে যাবে যেগুলো মুখস্থ করতে হবে, বাট মুখস্থ করবা অবশ্যই বুঝে মুখস্থ করতে হবে। মানে এখন যদি তুমি এটা মুখস্থ করো এভারেজ লোড ইকুয়ালস টু এরিয়া বাই 24, এরিয়া বাই, তুমি কিছুই বুঝবা না। আলটিমেটলি মুখস্থ করতেই হবে, বাট এটা তোমাকে বুঝে মুখস্থ করতে হবে যে স্যার আসলে ওই এরিয়াটা, হ্যাঁ ওই টোটাল এরিয়া মানে কি, ওই টোটাল এরিয়া মানে সারা দিনের কতটুকু বিদ্যুৎ পাইছি আমি, এখন সারা দিনে আমার ঘন্টা কত 24, তাহলে 24 ভাগ দিয়ে দিব। এইভাবে মুখস্থ করতে হবে। যদি তুমি ম্যাম করে মুখস্থ করো তাহলে এর জীবন এটা মনে রাখতে হবে, কারণ অনেক সূত্র, কমপক্ষে হলো 15 থেকে 20টা, 15টা না হলে 10 12 থেকে 12টা সূত্র আছে। এত সূত্র মুখস্থ করা সম্ভব নাকি? সম্ভব না, মনে থাকবে না।
সেই জন্য একটু বুঝে মুখস্থ করতে হবে। তো ঠিক সিমিলারলি এখন লাস্ট আরেকটা আছে যে দ্য রেশিও অফ দ্য এরিয়া আন্ডার দ্য লোড কার্ভ, বলছে যে দ্য রেশিও অফ দ্য এরিয়া আন্ডার দ্য লোড কার্ভ টু দ্য টোটাল এরিয়া অফ দ্য রেক্টিকুলার গিভস দ্য লোড ফ্যাক্টর। লোড ফ্যাক্টর, আচ্ছা এর মানে কি? এর মানে হলো যে স্যার অ্যাভারেজ লোড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। ঠিক আছে, অ্যাভারেজ লোড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। দেখো একটু যদি আমরা যদি ডিসকাস করি যে স্যার লোড ফ্যাক্টর বলতে কি বুঝি। লোড ফ্যাক্টর হলো যে স্যার ম্যাক্সিমাম ডিমান্ড এখানে কত, এই মনে করো এখানে 6 মেগাওয়াট, 6 মেগাওয়াট। তার মানে তুমি যে পাওয়ার স্টেশনটা তৈরি করতেছো তাকে কমপক্ষে 6 মেগাওয়াট কি দিতেই হবে, তার ক্যাপাসিটি 6 মেগাওয়াট থাকতেই হবে। কারণ কি, যদি 6 মেগাওয়াট না থাকে, যদি 5 মেগাওয়াট হয়, তাহলে সমস্যাটা কই হবে বলতে পারবা কেউ? স্যার মানে যখন মানে ম্যাক্সিমাম লোডে যাবে স্যার তখন আমাদের প্রবলেম হবে স্যার, মানে তখন আমাদের চাহিদা প্রবলেম হবে, চাহিদা থেকে আমাদের সাপ্লাই কি কমে যাবে, তখন কি হয়? তখন স্যার মানে কি হবে বলো তো? স্যার মানে ফ্রিকোয়েন্সির উপর প্রভাব ফেলবে স্যার। না, নাকি? ফ্রিকোয়েন্সির উপর ডেফিনেটলি ফ্রিকোয়েন্সির উপর প্রভাব ফেলবে, বাট তখন আমরা সাধারণ মানুষ কি টের পাবো? স্যার লোডশেডিং। লোড শেডিং, গুড। যেহেতু আমাদের সাপ্লাই কম এবং ডিমান্ড বেশি, তখনই কিন্তু লোডশেডিং এর ব্যাপারটা আসে। আমি বুঝাইতে পারছি? তাহলে মিনিমাম এই হাইয়েস্ট পয়েন্টটা যাতে কভার করে এইভাবে আমাদের ক্যাপাসিটিটা লাগবে। সো আমি 6 মেগাওয়াটের ক্যাপাসিটি তৈরি করে ফেললাম, 6 মেগাওয়াট। তাহলে আমার পাওয়ার স্টেশনের ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত? 6 মেগাওয়াট। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে ম্যাক্সিমাম পয়েন্টটা, এই সব সময় কি 6 মেগাওয়াট বিদ্যুৎ আমাদের লাগে? না স্যার। লাগে না। তাহলে স্যার আমরা কত লাগে, আমরা এটা কিভাবে বুঝবো? যে আমরা এভারেজ লোড বের করব। সাপোজ আমরা এগুলো সব যোগ করে দেখলাম, এভারেজ লোড হলো স্যার 4, মানে প্রতি ঘন্টায় এভারেজ কত লাগে আমাদের? 4 লাগে। কিন্তু আমাদের ক্যাপাসিটি আছে কত? 6 না? তাহলে আমরা আমাদের লাগে 4, আমাদের আছে 6। তাহলে এই যে রেশিওটা যেটা হবে না, এইটাকেই হলো বেসিক্যালি বলা হয় লোড ফ্যাক্টর। মানে তোমার ক্যাপাসিটি কত আছে এবং তুমি কতটুকু ব্যবহার করতেছো, এই রেশিওটাই হলো বেসিক্যালি কি লোড ফ্যাক্টর। মানে এভারেজ লোড বাই ম্যাক্সিমাম লোড। ম্যাক্সিমাম লোড আমাদের 6, এভারেজ আমাদের স্যার 4। তাহলে এটাকে যদি আমরা ভাগ দেই কত পাবো? এটা মনে হয় 67% হবে যদি আমরা ক্যালকুলেট করি। 67% আমাদের লোড ফ্যাক্টর। ঠিক সিমিলারলি এইটাও এখান থেকে বোঝা যায় যে একটা পাওয়ার স্টেশনের লোড ফ্যাক্টর কত হবে, এটাও এখান থেকে ইজিলি বোঝা যায়। আচ্ছা, তো এখন আমরা মোটামুটি এই লোড কার্ভ নিয়ে তো আর কোনো মানে প্রশ্ন নাই, আমরা বুঝতে পারছি তো লোড কার্ভ জিনিসটা কি? জি স্যার। সবাই বাকি রেখে ঘুমাচ্ছ নাকি? আচ্ছা আচ্ছা, বুঝতে পারলে ভালো। আচ্ছা আচ্ছা, যেটা বলতেছিলাম যে স্যার লোড কার্ভ গেল, তো আমাদের এরপরে কিছু ইম্পর্টেন্ট টার্ম আসবে, সেই টার্মগুলো আমরা একটু একটা একটা করে দেখতে থাকি। যেমন দেখবা এখানে কানেক্টেড লোড আছে, ম্যাক্সিমাম ডিমান্ড আমরা অলরেডি বলে ফেলছি, ডিমান্ড ফ্যাক্টর আসবে, এভারেজ লোড বলে ফেলছি, লোড ফ্যাক্টর আসবে, ডাইভার্সিটি ফ্যাক্টর, প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর, ইউজ ফ্যাক্টর, অনেকগুলো ফ্যাক্টর। এক একটা ফ্যাক্টর মানে এক একটা সূত্র, আর কিছুই না। এক একটা ফ্যাক্টর মানে এক একটা সূত্র। তো তোমাকে সবগুলা ফ্যাক্টর বুঝতে হবে এবং এগুলো আয়ত্ত রাখতে হবে। এগুলো না বুঝলে, কারণ আমরা নেক্সট ক্লাসে ম্যাথমেটিক্সে চলে যাব এবং এগুলো ব্যবহার করে চলে যাব। সো আমাদের এগুলা খুব ভালোভাবে বুঝতে হবে, মানে কোনো কিছুই প্রত্যেকটা টার্মই আমাদের বুঝতে হবে, মানে একটা টার্মও আমাদের রাখা যাবে না। আচ্ছা, তো এখন প্রথম যে টার্মটা আসছে সেটা হলো যে স্যার কানেক্টেড লোড। কানেক্টেড লোড বলতে আমরা কি বুঝি? আচ্ছা, কারো কোনো আইডিয়া? কেউ বলতে পারবা কানেক্টেড লোড বলতে জিনিসটা কি বুঝি? কানেক্ট মানে কি? সংযোগ স্যার। সংযোগ, গুড, সংযোগ। তো তোমার বাসায় যতগুলা সুইচ আছে সবগুলা যদি আমি যোগ করি, সেটা হলো কানেক্টেড লোড। আমি আবার বলি, তোমার বাসায় যতগুলা সুইচ আছে সবগুলা লোড যদি আমি যোগ করি, তাহলে পাবো আমি কানেক্টেড লোড। কারণ দেখো, তুমি বাসা বাড়িতে যখন একটা কেউ মনে করে যে দুই রুমের একটা বাসা তৈরি করছো, এবং সেখানে তুমি
যে সুইচের যতগুলো সুইচ দিছো বা প্লাগ দিয়ে রাখছো এর বাইরে কি তুমি লোড ব্যবহার করতে পারবা? না স্যার, পারবা? না স্যার। এই বাকিরা কথা বললো, কিন্তু এগুলো কিন্তু মানে খুবই মানে ই জিনিস, মানে জি, প্র্যাকটিক্যাল স্যার। জিনিস। ব্যবহার করতে পারবা? না স্যার মনে করো একটা ফ্যানের সুইচ দিয়ে রাখছো, দুইটা লাইটের সুইচ দিয়ে রাখছো, দুইটা লাইট আর একটা ফ্যান, এর বেশি ব্যবহার করতে পারবা? পারবা না। না। একটা 2 পিনের প্লাগ দেয়া আছে, একটা 2 পোর্টে, যেটা আমরা নরমালি চার্জ মার্জে ব্যবহার করি, এর বাইরে কিছু ব্যবহার করতে পারবা না। তার মানে যে যতগুলো সুইচ কানেক্টেড করে রাখছো এগুলো সবগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা বেসিক্যালি কি কানেক্টেড লোড পাবো। দেখো এখানে একটা উদাহরণ দেয়া আছে, বলছে যে ইট ইজ দ্য সাম অফ কন্টিনিউয়াস রেটিং অফ অল ইকুইপমেন্টস কানেক্টেড টু দ্য সাপ্লাই সিস্টেম। আমাদের বাসায় যতগুলা লোড কানেক্ট আছে, মনে করো ফ্রিজ আছে, টিভি আছে, ফ্যান আছে, লাইট আছে, যতগুলা লাইট আছে সবগুলাকে আমি চালাই বা না চালাই কানেক্ট করা আছে, তো ওই জিনিসটাকে যদি আমি যোগ করি তাহলে আমি অ্যাকচুয়ালি কি কানেক্টেড লোড পাবো। আচ্ছা, ঘুম আসতেছে কার? হ্যাঁ, তোমাদের এই সেমিস্টারে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কোর্স তোমরা পড়তেছো বা পড়বা, শুরু হয়েছে কিনা আমি জানি না, সেটা হলো সুইচ গিয়ার এন্ড প্রোটেকশন সিস্টেম। কোর্সটা কি তোমাদের শুরু হয়েছে? জি স্যার খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কোর্স, খুবই মনোযোগ দিয়ে পড়বা। আমি জানি না তোমাদের কোন নাইট স্যার মনে হয় নিচ্ছে, স্যার খুবই ভালো পড়ায়, খুবই মনোযোগ দিয়ে পড়বা। এখানে সুইচ গিয়ার প্রোটেকশন সিস্টেম এবং পাওয়ার স্টেশন দুইটাই কিন্তু একেবারেই প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, ঠিক আছে? সো এই জিনিসগুলোতে কোনো ফাঁকিবাজি দিও না, কিন্তু ক্লাসগুলোতে ফাঁকিবাজি দিলে জি, নিজের স্যার। সাথে ফাঁকিবাজি হবে আর কি। যেমন দেখো এখানে বলা আছে উদাহরণ হিসেবে যে ফর ইনস্ট্যান্স এ কাস্টমার কনজিউমার হ্যাভ 500 ওয়াট লাইট, 5টা 100 ওয়াটের লাইট আছে, এন্ড এ পাওয়ার পয়েন্ট অফ 500 ওয়াটস। পাওয়ার পয়েন্ট মানে কি? পাওয়ার পয়েন্ট মানে কি? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে এক সেমিস্টার পরে। স্যার পাওয়ার প্ল্যান্ট মানে যেখান থেকে বিদ্যুৎটা সাপ্লাই দেওয়া হয় কিংবা উৎপাদন করা হয়। এর কেন্দ্র। আন্দাজে এটা পাওয়ার প্ল্যান্ট, এটা পাওয়ার পয়েন্ট বলছি, পাওয়ার স্যার পয়েন্ট। পাওয়ার পয়েন্টটা সংযোগ স্থান স্যার। না স্যার, মানে যেটা হাই সংযোগ বা ফ্রিজের বা রেফ্রিজারেটরের যে লাইনগুলো থাকে স্যার। পাওয়ার পয়েন্ট শুধু ওই ফ্রিজের না, এই যে তোমাদের টিভি কোথায় লাগাও? পাওয়ার সকেট চিনো? পয়েন্টে স্যার মানে সকেট স্যার। চিনো? plug। সকেট হলো পাওয়ার পয়েন্ট। জি স্যার। সকেট চিনো তোমরা? 2 পিনের প্লাগ, 3 পিনের প্লাগ, বা Yes, এখন sir. হচ্ছে 6 পিনের প্লাগ, দেখছো এগুলা? এগুলা Yes, পাওয়ার sir. পয়েন্ট, এগুলাকে Yes, sir. পাওয়ার পয়েন্ট বলে। তো এই যে মনে করো তোমার ঘরের ভিতরে 5টা লাইট আছে এবং একটা পাওয়ার পয়েন্ট আছে, তাহলে তোমার কানেক্টেড লোড হবে কত? 5 ইনটু 100 প্লাস 500, 1000 ওয়াট। তুমি হয় 5টাই ব্যবহার করো না পাওয়ার পয়েন্ট ব্যবহার করো, ডিপেন্ড করে না। কানেক্টেড লোড মানে কানেক্ট আছে কি কি, তোমার ইলেকট্রিসিটি কানেকশনের মধ্যে যেসব লোডগুলো কানেক্ট আছে সবগুলাকেই যোগ করতে হবে। আমি বুঝতে পারছি? এটা হলো জি স্যার। কানেক্টেড লোড। এর জন্য লেখা আছে দেখো, the sum of the connected loads of all consumers is the connected load of the power station. আচ্ছা, এখন মনে করো একটা পাওয়ার স্টেশনের আন্ডারে, মনে করো তোমাদের পল্লী বিদ্যুতের আন্ডারে এরকম 100 বাড়ি আছে, তাহলে পল্লী বিদ্যুতের কানেক্টেড লোড কত হবে? স্যার 100 বারের মধ্যে যা লোড আছে হ্যাঁ, প্রত্যেকটা বাড়ির যে কানেক্টেড লোড আছে yes sir। ওইটাকে যোগ করতে হবে। আমি বুঝাইতে পারছি? জি স্যার। আমি তো প্রথমে তো বললাম আমাদের নিজেদের ক্ষেত্রে, আমাদের নিজেদের দিক থেকে, আমাদের বাসার কানেক্টেড লোড। এখন যদি পাওয়ার স্টেশন তো ডিফারেন্ট কনসেপ্ট। পাওয়ার স্টেশন হলো আমরা যাদের সাথে কানেক্টেড আছি, ওর কানেক্টেড লোড হবে আমাদের প্রত্যেকজনের একজনের সাম হবে, যোগ হবে। কথা ক্লিয়ার? এটাকে বলা হয় বেসিক্যালি কানেক্টেড লোড। নেক্সট যে আমরা ম্যাক্সিমাম ডিমান্ড বা ম্যাক্সিমাম লোড, সেম জিনিস। দেখো এখানে লেখা আছে, আমরা অলরেডি পড়ে আসি, ইট ইজ দ্য গ্রেটেস্ট ডিমান্ড অফ লোড বা হাইয়েস্ট ডিমান্ড অফ লোড অন দ্য পাওয়ার স্টেশন ডিউরিং এ গিভেন পিরিয়ড। মনে করো দৈনিক সারাদিনের যদি আমরা যে লোড কার্ভটা দেখি, ওইটার হাইয়েস্ট পয়েন্ট কি? ম্যাক্সিমাম ডিমান্ড। যদি আমরা মাসিক বের করি, ওইটার হাইয়েস্ট পয়েন্ট কি? ম্যাক্সিমাম ডিমান্ড। আর যদি আমাদের বাসাবাড়ির কথা চিন্তা করি তখন কি হবে? হ্যাঁ, রাত্রেবেলা বেশি হবে স্যার। বাসাবাড়ি মনে করো কোন টাইমটাতে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি? সন্ধ্যার সময়, 6টা থেকে 8টা। 6টা থেকে 8টা। ওই সময় আমরা চিন্তা করে দেখি, আমাদের মনে করো যে সাপোজ এক রুমের কথা আমরা চিন্তা করি, তাহলে আমাদের জন্য সহজ হবে। আমাদের এক রুমে মনে করো 2টা লাইট আছে, একটা ফ্যান আছে,
তোমার একটা পাওয়ার পয়েন্ট আছে, মনে করে 3টা জিনিসই আছে। তাহলে আমরা এখন কিভাবে ম্যাক্সিমাম ডিমান্ড বের করব? আমরা দেখবো যে স্যার আমরা মনে করো 3টা লাইট আছে, 3টা লাইটের মধ্যে আমরা 2টা লাইট ব্যবহার করি সন্ধ্যাবেলায় এবং ফ্যান ব্যবহার করি এবং মাঝে মাঝে আমরা পাওয়ার চার্জ দেই। ওই যে ম্যাক্সিমাম কতটুকু আমরা ব্যবহার করি, ম্যাক্সিমাম এট এ টাইম সারা দিনের মধ্যে, ওইটাই হবে আমাদের ম্যাক্সিমাম ডিমান্ড। আমার কথা বুঝতে পারছি? যেই সময়ে আমরা ম্যাক্সিমাম লোড ব্যবহার করি। তারপরেও কিন্তু আমাদের বাসায় কিছু কিছু লোড থাকে যেগুলো আমরা ব্যবহার করি না। কারণ দেখো কিছু কিছু লোড আছে, মনে করো ওয়াশিং মেশিন একসময় ব্যবহার করা হয়, জি স্যার। ওভেন একসময় ব্যবহার করা হয়, দুটোকে একসাথে কখনো ব্যবহার করি আমরা না। না স্যার। খেয়াল করে দেখো কিন্তু মানে লোড কিন্তু আমাদের বাসায় অনেক কিছু আছে, বা আমাদের বাথরুম মনে করো 2টা আছে, টয়লেট, 2টা টয়লেট কি একসাথে সব সময় ব্যবহার করা হয়? হয় না। বা মনে করো আমরা 3 রুম আছে বাসার, ড্রয়িং রুমে আমরা বসে আছি, বাকি 2 রুমের কি আমরা ব্যবহার করতেছি সব? না। তার মানে কিন্তু আমাদের কানেক্টেড লোড, একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আমি যে জিনিসটার জন্য আমি কথা বলতেছি, সব সময় মনে রাখবা কানেক্টেড লোডের ভ্যালু সব সময় বেশি হবে এবং ম্যাক্সিমাম ডিমান্ডের ভ্যালু কি সব সময় কম হবে। এটা ক্লিয়ার তো? জি স্যার। কেন? কারণ কি, যে কানেক্টেড লোড তো সব, স্যার কানেক্টেড করতে অনেক হইতে পারে। কিন্তু এট এ টাইম কি আমরা সব ব্যবহার করি কখনো? তোমার ঘরের বা তোমার একটা অবশ্যই না, মনে করো যে তুমি ঘরের মধ্যে বসে আছো, ফ্যান এসি ছাড়া, তুমি কি রান্নাঘরের ফ্যান ট্যান ছাড়া আসছো? ছাড়ো নাই। তুমি কি টয়লেটের ফ্যান ট্যান ছাড়া আসছো? না ছাড়ো নাই। স্যার। তো চিন্তা করে দেখো, প্র্যাকটিক্যালি চিন্তা করে দেখো, এট এ টাইম আমরা কখনোই বাসাবাড়ির সব লাইট ফ্যান ব্যবহার করি না। যে ব্যবহার করে সে পাগল। জি স্যার। টাকা পর্যাপ্ত তুমি- পরিমাণ টাকা আছে। তুমি ব্যবহার করলেও তোমার বাবা জীবনও করতে দিবে না, জি স্যার। ঠিক আছে? আমার বাবা করতে দেয় না। আমি রুম জি থেকে স্যার। বের হওয়ার সাথে সাথেই ফ্যান ট্যান সব বন্ধ, বা আমি টিভি রুম থেকে বের হওয়ার সাথে সাথে দেখি টিভি সব বন্ধ। ওই যে মানে এটা সম্ভব না। মানে আমাদের মেন্টালিটি বলো বা আমাদের কনসেপ্টে বলো, কখনোই আমরা বাসাবাড়ির সব ব্যবহার করি না। এর জন্য আমি বলতেছি যে ম্যাক্সিমাম যে ব্যবহার করি সেটাও কিন্তু কানেক্টেড লোডের থেকে কম থাকে। এটা তো ক্লিয়ার হয়েছে এখন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা ডিমান্ড ফ্যাক্টর পড়বো, এভারেজ লোড পড়বো এবং লোড ফ্যাক্টর। এই পর্যন্ত আমরা এই 3টা জিনিস পড়ে আজকে আমরা এখানে ক্ষান্ত দিব, কারণ প্রথম দিন এত বেশি গিললে মাথা ঘুরবে। আচ্ছা ডিমান্ড ফ্যাক্টর কি এখন? স্যার ডিমান্ড ফ্যাক্টর ওই যে আমি যেটা আমি কেন বললাম মাত্র, স্যার কানেক্টেড লোড এবং ম্যাক্সিমাম ডিমান্ড দুইটার মধ্যে বড় কোনটা? কানেক্টেড লোড। কানেক্টেড হ্যাঁ, তাহলে ম্যাক্সিমাম ডিমান্ড এবং কানেক্টেড লোডের যে মানে রেশিওটা, এইটাই হলো বেসিক্যালি কি ডিমান্ড ফ্যাক্টর। মানে তুমি কতটুকু ডিমান্ড করতেছো। মনে করো তুমি 100 কিলোওয়াট তুমি বিদ্যুৎ লাগায় রাখছো, কিন্তু তুমি ম্যাক্সিমাম কতটুকু ডিমান্ড করতেছো। স্যার এই ডিমান্ড ফ্যাক্টরের ভ্যালু সব সময় 1-এর থেকে কম হবে। কারণ কি, ওই যে কানেক্টেড লোড তো বড়, এটা যেহেতু নিচে আছে এবং উপরের ভ্যালু তো সবসময় ছোটই থাকবে, তাই না? জি স্যার। সর্বোচ্চ কি হইতে পারে বলো তো ডিমান্ড ফ্যাক্টরের ভ্যালু? কেউ বলতে পারবা? সর্বোচ্চ সর্বোচ্চ কত হবে? 2, 3, 4 এরকম হবে কখনো? না স্যার। কত হতে পারে সর্বোচ্চ? 1 চিন্তা করে বলো, ভালো করে চিন্তা করে বলো, ধুপ করে স্যার। বলো না। পয়েন্টে থাকবে স্যার, পয়েন্টে থাকবে, অনেক নিচে থাকবে স্যার। ম্যাক্সিমাম কত হতে পারে ডিমান্ড ফ্যাক্টর? স্যার ম্যাক্সিমাম আমাদের যদি লোড মানে কানেক্টেড লোড 6 থাকে স্যার, আমাদের যদি ম্যাক্সিমাম মানে 1 এর নিচে হওয়া লাগে স্যার। না লাগে, নরমালি থাকে একরকম। আমি বলতে চাচ্ছি যে সর্বোচ্চ কত করতে হতে পারে ডিমান্ড ফ্যাক্টর? স্যার সর্বোচ্চ 1 সর্বোচ্চ স্যার 1 হইতে পারে স্যার। সর্বোচ্চ স্যার। 1 হতে পারে। 1 জি এর স্যার। উপরে কখনোই হবে না। কারণ কি, কানেক্টেড লোড স্যার। 100 কিলোওয়াট, তুমি সবগুলাকে লাগাইলা 100 কিলোওয়াট, তাহলে ম্যাক্সিমাম লোড আর স্যার। কানেক্টেড লোড সমান হয়ে গেল না? কাটাকাটি স্যার। করলে কি এক হবে? এটা হলো সর্বোচ্চ, স্যার, এক 2, হবে 3 হবে না কখনোই। 1 স্যার। 1 সর্বোচ্চ 1 হতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে জি স্যার। সবসময় এটা একের নিচে হয়। যেমন জি লেখা স্যার। আছে দেখো, the value of demand factor is usually always less than 1 লেখা আছে। And it is expected because the maximum demand of the power station is generally less than the connected load. তার মানে এটা এক্সপেক্ট করা হয় এবং এটাই স্বাভাবিক যে ম্যাক্সিমাম ডিমান্ডটা একটা পাওয়ার স্টেশনের সবসময় কমই হবে কানেক্টেড লোডের থেকে, কারণ মানুষ সবসময় সবকিছু একসাথে ব্যবহার করে না। তো এই জন্য যদি মনে করো কোনো একটা পাওয়ার স্টেশনের ম্যাক্সিমাম ডিমান্ড 80 মেগাওয়াট হয় এবং তার কানেক্টেড লোড 100 হয়, তাহলে তার ডিমান্ড ফ্যাক্টর হবে কত? 0.8। এখন এটা মুখস্থ অবশ্যই তোমরা মুখস্থ করবে। আমি তোমাদের বলি ডিমান্ড ফ্যাক্টর মানে যে ম্যাক্সিমাম ডিমান্ড বাই কানেক্টেড লোড, এটা মুখস্থ করবা। বাট এটা বুঝে মুখস্থ করতেছো কিনা এইটা ইম্পর্টেন্ট।
এটা আমরা বুঝতে পারছি? জি হ্যাঁ, স্যার জি স্যার ঠিক আছে। আর এভারেজ লোড নিয়ে আমি যেটা তোমাদের মানে অলরেডি বলছি, এভারেজ মানে হলো যে স্যার 1 আওয়ার যদি স্যার সেটা ডেইলি এভারেজ হয়, তাহলে সারা দিনে কতটুকু বিদ্যুৎ উৎপাদন করছি সেটাকে দিয়ে 24 দিয়ে ভাগ। যদি সেটা মান্থলি বের করতে চাই, পুরা মাসে কতটুকু বিদ্যুৎ উৎপাদন করছি, সেটা নাম্বার অফ আওয়ার্স ইন মান্থ, তাহলে কত হবে? 30 ইন্টু 24, 30 ইন্টু 24। 24 হ্যাঁ, আর যদি ইয়ারলি বের করতে চাই, তাহলে সারা বছর কতটুকু বিদ্যুৎ উৎপাদন করছি সেটা ডিভাইডেড বাই সারা বছরে কতগুলো ঘন্টা আছে। এটা কত হবে? 365 ইন্টু 24 24 বা 30 ইন্টু 12 ইন্টু 24। ঠিক আছে, আমরা যেভাবে ক্যালকুলেট করি 30 ইন্টু 12 ইন্টু 24, 8700। স্যার ওই যে মন্থ আবার 31 আছে না স্যার? তাহলে তো ওইটা 31 আছে, আবার 2800 তো আছে। জি স্যার এভারেজ স্যার ওটা এভারেজে 30 করে দিন। 30ই ধরো। হ্যাঁ, স্ট্যান্ডার্ড মানে এক মাস সমান কত দিন? এটা তোমরা কি পড়ছো ছোটবেলায় বলো তো? 31 দিন পড়ছো? 30 দিন স্যার 30 দিন পড়ছো। 64 দিন এক বছর স্ট্যান্ডার্ড লেভেল হ্যাঁ, মানে তোমার এটা তো মানে একটা মানে এক কথা যদি বলতে যাও যে স্যার এক মাস 30 দিনে, কেউ কখনো বলবে না 31 দিনে। ওটা ওটা অকেশনাল, মানে ওইটাও কিন্তু বেশি ঘটে। 31 মাস কিন্তু অনেক আছে বছরে, জি স্যার তবুও সারা দিনে আল্লাহর 30টা দিন, শুনছো না? আল্লাহর জি স্যার 30টা দিনই ক্যাকা করতেছে, বা আল্লাহর 30টা দিন এত কষ্ট আর ভালো লাগে না। এই যে কেন, মানে 30 কথাটা এক মাস, এটা মানুষের মানে ভিতরে ঢুকে গেছে। ঠিক আছে, তো ওইভাবে আর কি 30ই ধরো আর কি। একদিন আর কি হবে, 2800 তো আছে আবার। আচ্ছা ঠিক আছে স্যার, সমস্যা নাই। না, এটা জাস্ট আমি বললাম তোমাদের ক্ষেত্রে। এক বছরে কত দিন জানো এটা? 365 দিন। 365 দিন আমরা জানি, কিন্তু 48 সেকেন্ড 365 দিন 47 কমাল 365 দিন 5 ঘন্টা 48 সেকেন্ড 47 ইয়েস স্যার 48 মিনিট 47 সেকেন্ড। জি তাহলে স্যার তোমরা 365 দিন কেন বলো? স্যার আমি বললাম সেটাই বলতেছি, ওইটা ধরলে এই কারণে কিন্তু যে লিপ ইয়ার জি স্যার প্রতি 4 বছর একবার করা হয়, ওই যে 4.5 5.5 ঘন্টা করে যে বাড়তেছে, বা 6 ঘন্টার কাছাকাছি, ওইটা প্রতি 4 বছরে কি একদিন হয় না? জি স্যার প্রতি একদিন 4 স্যার বছর এই এই যে 6 ঘন্টার কাছাকাছি সময়টাকে 4 বছরে একদিন হয়, ওইটা হলো প্রতি লিপ ইয়ারে যে একদিন অ্যাড হয়, ফেব্রুয়ারি মাসের 29 তারিখ। এবার বুঝছো? এটা জি জানো স্যার। হয়তো বা, অনেকে জানো হয়তো বা। আচ্ছা, ঠিক আছে। এভারেজ লোড মানে তো আমরা বুঝলাম যে স্যার প্রতি ঘন্টায় আমাদের বিদ্যুৎ। আর লোড ফ্যাক্টরটা আমরা অলরেডি বলে ফেলছি যে স্যার লোড ফ্যাক্টরটা হলো যে স্যার এভারেজ লোড এবং ম্যাক্সিমাম লোড, এইটার যে ডিফারেন্সটা, এটাই হলো লোড ফ্যাক্টর। এবং এই ক্ষেত্রেও কিন্তু লোড ফ্যাক্টরটা সবসময় দেখবা একের কম হবে। কারণ কি, এভারেজ লোড সবসময় দেখবা মানে কম হবে, কারণ কি ম্যাক্সিমাম লোড হলো একটা পার্টিকুলার পয়েন্টে থাকতে পারে, বাট এভারেজ যখন করব, কারণ সারা দিনে সব সময় তো আমরা ম্যাক্সিমাম লোড ব্যবহার করি না। সকালবেলা আমাদের লোড কমে যায় বা আমাদের রাতের দিকে লোড কমে যায়, তখন কিন্তু এভারেজে কিন্তু অটোমেটিক্যালি ওটাকে কি কমে যাবে, ম্যাক্সিমাম লোডের সমান আর হতে পারবে না। এই ক্ষেত্রে লোড ফ্যাক্টরটা অলওয়েজ কিন্তু কি একের থেকে বেশি থাকে। বা ম্যাক্সিমাম কত হতে পারে? ম্যাক্সিমাম 1 হতে পারে, যখন আমরা সারা দিন সব সময় পাগলের মতো সারা দিন সবকিছু চালায় রাখলাম। মনে করো আমরা সারা দিন সব সময় মানে তোমার সব লোড চালায় রাখছি, সেই ক্ষেত্রে সেই দিন আমাদের লোড ফ্যাক্টর হবে কত? 1। কারণ আচ্ছা আমাদের ম্যাক্সিমাম লোডও ওইটা, আমাদের এভারেজও কি করলে হবে কি লোড এটা, কারণ প্রতি ঘন্টায় আমি সবকিছু চলতেছে, আমার 24 ঘন্টা সব আমি চালায় রাখছি। হ্যাঁ স্যার, হয়তো হইতে পারে কোনো অকেশনে বিয়ে বাড়ি বা কোনো তাও হয় না, তাও হয় তাও না। হয় না, তাও হয় না। নাইমি চিন্তা বিয়ে বাড়ি নিয়ে, তোর এত বিয়ে বাড়ি নিয়ে চিন্তা কেন? এই বাদ দাও কথাবার্তা। তো এই পর্যন্ত আমরা রাখি। এরপরে যে ফ্যাক্টরটা আছে ডাইভার্সিটি ফ্যাক্টর, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, এটা একটা বিশদ আলোচনা লাগবে আমাদের। ডাইভার্সিটি ফ্যাক্টর, প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর, এই দুইটা জিনিস, এবং সারা বছর আমরা কত বিদ্যুৎ উৎপাদন করি, এই তিনটা ফ্যাক্টর আমরা জেনে আগামী ক্লাস থেকে আমরা ম্যাথমেটিক্স শুরু করে ফেলবো। আমি আবারও বলছি যে এই কোর্সটা ম্যাক্সিমামই ম্যাথমেটিক্স, এবং এই ম্যাথমেটিক্স করার জন্য এই যে সূত্রগুলা পড়লাম, দেখো এই যে লোড ফ্যাক্টরের সূত্র, এই এভারেজ লোডের সূত্র, ডিমান্ড ফ্যাক্টরের সূত্র, লোড ফ্যাক্টরের সূত্র বা ডাইভার্সিটি, এই সবগুলা কিন্তু লাগবে, সবগুলা একবারে ঠোঁটের আগায় লাগবে, নাহলে কিন্তু কোনো স্টুডেন্টই ম্যাথ করতে পারবে না। এবং এই কারণেই চাকরি পরীক্ষাগুলোতে এই ম্যাথগুলা একেবারে হুবহু তুলে দেয় তোমাদের স্যার উপসহকারী প্রকৌশলী স্যার বা আসছিল সহকারী প্রকৌশলী। হ্যাঁ বলো। স্যার মানে এই লোডটা মানে পাওয়ার গ্রিডে আসছিল হলো স্যার মানে এই অঙ্কগুলা 2019 সালে আসছিল, 20 সালে আসবে না স্যার।
20 সালে আসবে না এটা বলে লাভ নাই, আসতেই পারো, সবই কিছু না। 20 সাল তো আর থাকতেছে না, 21 সাল চলে যাচ্ছে, 20 সালের পরীক্ষা হচ্ছে না এবার, সবই 21 সালে চলে যাচ্ছে। স্যার So, হ্যাঁ পরীক্ষা থেকে এই টাইপের ম্যাথমেটিক্স আসেই, একটা না, এই সাবজেক্ট এই চ্যাপ্টার না হোক পরের চ্যাপ্টারে আছে, মানে এই সাবজেক্টের ম্যাথ পরীক্ষা, মানে সব ম্যাথ তো দেওয়া যায় না, ঠিক আছে, জি স্যার। বড় বড় ম্যাথ তো পরীক্ষা দেওয়া যায় না, কিছু কিছু ম্যাথ আছে ট্রিকি এবং মিডিয়াম, যেগুলো পরীক্ষার জন্য পরীক্ষায় খাতায় স্টুডেন্টরা করতে পারে, এরকম উপযোগী ম্যাথ গুলা হলো এই সাবজেক্টের ম্যাথ গুলা। এর জন্য আমি তোমাদের বলবো যে আমি তোমাদের আমার সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের এই ম্যাথ গুলা ক্লিয়ার করার জন্য, সর্বোচ্চ। আমি তো ক্লিয়ার, কারণ আমি নিজেও পরীক্ষা দেই, আমি খুবই ক্লিয়ার। সো আমি চেষ্টা করব তোমাদের সবাইকে ক্লিয়ার করার জন্য, কিন্তু এর জন্য যেটা দরকার হবে তোমাদের নিয়মিত ক্লাসগুলো একটু করতে হবে, কারণ এখানে যেহেতু ম্যাথ, মানে একটা মিস করে ফেললে যেটা হবে যে আসলে পরেরটা বুঝতে একটু কষ্ট হবে আর কি, বা ওই ভিডিওটা একটু দেখে আসতে হবে। এর জন্য আমি বলবো যে একটু দয়া করে তোমরা গত সেমিস্টার অনেক ফাঁকিবাজি করছো, এর জন্য তোমাদের অনেকের মার্কও কমছে, অনেকেই সিনসিয়ার ছিল না, একটা ক্লাসও করো নাই, অ্যাসাইনমেন্ট ঠিক মতো দাও নাই, আমি ফোন দিয়ে আমাকে অ্যাসাইনমেন্ট দেওয়া লাগছে, ভাইভাতে কিচ্ছু বলতে পারো নাই, অনেক আছে এরকম গত সেমিস্টারে, তোমাদের গত সেমিস্টার রেজাল্ট খারাপ হয়েছে। তো আমি চাই না তোমরা এই সেমিস্টার সেম বোকামিটা করো। তো দয়া করে তোমরা ঠিক মতো ক্লাস করো, এবং অবশ্যই সবাইকে জানাও যে ঠিক মতো ক্লাস করার জন্য। তোমাদের এখনো আমি বলতে পারবো, নাম ধরে ধরে বলতে পারবো যে যারা একটা ক্লাস করে নাই, নাম ধরে ধরে বলতে পারবো আমি, ঠিক আছে। তো এই জন্য আমি তোমাদের বলবো যে একটু দয়া করে তোমরা ঠিক মতো ক্লাস করো। আমি একটু রোল গুলা লিখি, রোল 60, রোল 38, রোল 45, রোল 32, রোল 35, রোল 44, রোল 47, রোল 36, রোল 1, রোল 26, রোল 16, রোল 9, রোল 40, রোল 36, 25। পেয়ার আলী মনে হয় ইয়ে চলে গেছে রাজশাহীতে, ওর জন্য সুবিধা হয়েছে অনলাইন রাস্তায় ক্লাস। আছি স্যার আমি এখন। হ্যাঁ, অনলাইন ক্লাস যতদিন আছে ততদিন পেয়ার হোসেনের সুবিধা। জি স্যার, আমি চাই এই বছরটা চলে যাক স্যার অনলাইন। এই কি বলো? না ভাই, খুব কষ্ট হচ্ছে সত্যি কথা বলতে, অনলাইনে খুব কষ্ট হচ্ছে। জি স্যার। আমি নাহলে একটা অঙ্ক করে তোমাদের পাশাপাশি ঘুরতাম আর তোমরা করতাম, নাহলে একটা আরাম ছিল। এখন পুরো আল্লাহর 30টা দিন এই কথা বলতেই হয়, মাথা ঘোরায়। আচ্ছা, 17 জন আমি পাইছি, আশা করি এর বেশি আসে নাই। তো আমি তোমাদের স্লাইডটা দিয়ে দিচ্ছি, আর তোমাদের যে বইটা সেটা হলো তোমাদের এই পাওয়ার বিকে ম্যাথের বইটা, ঠিক আছে। বিকে ম্যাথের বইটা আমি দেখলাম তোমাদের মধ্যে এখানে অনেকেই আছে যারা চাকরি বাকরি করে বা ব্যবসা করে। তার মধ্যে তারেক আছে, আমাদের 32 রোল, উনিও নতুন বিজনেস শুরু করছে, আমি দেখি মাঝে মাঝে ফলো করি। 32 স্যার মানে জান্নাত। হ্যাঁ, আমি সেটাই বললাম আর কি। সবার জন্য শুভকামনা, এরকম কিছু শুরু করাটা আসলেই ভালো, খারাপ না, আলহামদুলিল্লাহ। তো সবাই ক্লাসে অ্যাটেন্ড করবা ডেফিনেটলি। আমরা নেক্সট ক্লাসে একটু এই সূত্রগুলো একটু দেখে আসবা ডেফিনেটলি, যে তোমরা ম্যাথ করবো, সো এবং প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তো আজকে আমি আর বাড়াবো না, আজকে তোমরা এখানেই থাকো, ঠিক আছে। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।